বিশ্ব অর্থনীতি যেমন দ্রুত পরিবর্তিত হচ্ছে, তেমনি বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশেও এসেছে নতুন নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা। বৈশ্বিক মন্দা, ডলারের অস্থিরতা, কাঁচামালের দাম বৃদ্ধি এবং বাজারের প্রতিযোগিতা। আজ আমরা আলোচনা করব বর্তমান প্রেক্ষাপটে ব্যবসায় বিনিয়োগ কতটা নিরাপদ, কোথায় আছে সুযোগ, আর এর মাঝে কোথায় লুকিয়ে আছে ঝুঁকি। দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি দেশ টিভির নিয়মিত আয়োজন বিজনেস টাইমসে। আপনাদের সঙ্গে আছি আমি ডানা ইসলাম। দর্শক, আমাদের আলোচনার বিষয়বস্তু এগিয়ে নিতে আমাদের স্টুডিওতে একজন সম্মানিত অতিথি রয়েছেন, পরিচয় করে দিতে চাই তার সঙ্গে। আমাদের সঙ্গে আছেন শামসুল হক জাহিদ, সম্পাদক দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস। আপনাদের স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমি যেমনটা বলছিলাম যে বিশ্ব অর্থনীতি দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ কি রয়েছে, কি মনে করছেন আপনি? বাংলাদেশের বিনিয়োগকারী বলছেন আপনি? জি। বাংলাদেশে চ্যালেঞ্জ একটা হলো বাইরের চ্যালেঞ্জ, একটা হলো ভিতরের চ্যালেঞ্জ। এখন দেশের যে ভিতরের যে চ্যালেঞ্জগুলো, একটা প্রথমে যেটা বাংলাদেশের বিনিয়োগকারী বা ব্যবসায়ীরা সেটা দেখেন যে বাংলাদেশে এখন বিনিয়োগের পরিবেশ আছে কিনা, ব্যবসার বান্ধব পরিবেশ আছে কিনা, সেটা সেই দিক থেকে মনে করেন যে রাজনৈতিক পট পরিবর্তনের পর একটা রাজনৈতিক অস্থিরতা ছিল একরকম, আর সবচেয়ে বড় কথা তারা যে বর্তমান সরকারের কাছ থেকে ল অ্যান্ড অর্ডারের যে একটা সুন্দর পরিবেশ আশা করছিল, সেখানে বোধহয় বিঘ্ন ঘটেছে, তারা সেভাবে পায়নি। আরেকটা জিনিস বড় প্রতিবন্ধকতা হলো যে ব্যবসা যে করবে তারা, দেশে যে উচ্চ মূল্যস্ফীতি যখন থাকে তখন কনজাম্পশন কমে যায়, মানে ব্যবসার গতিটা কমে যায়, সেই জন্য সেভাবে তারা বিনিয়োগে উৎসাহিত হয় না। আরেকটা বড় প্রয়োজন হলো তাদের অর্থের, সে অর্থের নিজের অর্থ প্লাস বিনিয়োগ করার মতো অর্থ ব্যাংক বা ক্যাপিটাল মার্কেট থেকে আনার, সেখানে সেই সুবিধাটা এখন নাই, কারণ ব্যাংকরা অনেকগুলো ব্যাংক তারল্য সংকটে আছে। সেই জন্য আপনি দেখবেন যে ব্যাংকগুলো যে বিনিয়োগ করে, তারা বিনিয়োগ মানে লেন্ডিংয়ের চেয়ে এখন তারা সরকারি ইনস্ট্রুমেন্ট যে বাংলাদেশ ব্যাংকের যেগুলো গভর্নমেন্ট যে ইনস্ট্রুমেন্টস, সেগুলোতে বিনিয়োগে উৎসাহী। কারণ যেহেতু প্রাইভেট সেক্টরে আপনার ইনভেস্টমেন্ট এটা কমে গেছে, সরকারের ইনভেস্টমেন্ট বেড়ে গেছে, কিন্তু প্রাইভেট সেক্টরে মানে সেভাবে লেন্ডিং হচ্ছে না। একটা হলো উচ্চ সুদের হার, আর দুই নম্বর হলো দেশে যে বর্তমান পরিস্থিতিতে তারা সেইভাবে সাহস পাচ্ছেন না। আর বিদেশে যেটা আপনার যে এখন কিন্তু টাচামাল যে আপনারা যেটা বললেন, সেখানে কিন্তু এখন একটু নিচের দিকে বিশ্বব্যাপী মূল্য বিভিন্ন কাঁচামালের। সমস্যা হচ্ছে যেটা ওই যে আমেরিকার প্রেসিডেন্ট যে ট্যারিফের যে একটা দিয়েছিল, সেটা তো আমরা অনেক দৌড়ঝাঁপ করে সেটা আমরা কাটিয়ে উঠেছি। অতএব বাইরের দিক থেকে আমাদের যে বিনিয়োগের সংখ্যা যেটা ছিল বা ব্যবসায়ীদের যে সংখ্যা ছিল, তারা এক্সপোর্টার বিশেষ করে, তাদের সে সংখ্যাটা অনেকখানি কেটে গেছে। এখন তারা যদি দেশে ভিতরকার পরিস্থিতি সেভাবে সহায়ক ভূমিকা পালন করে, তারা ওই বাইরের ব্যাপারে তার উদ্বিগ্ন হবার কোনো কারণ নাই। আর যেটা বৈদেশিক মুদ্রার যে সংকটটা ছিল, সেটা আমরা বর্তমান গভর্নরের মানে ভালো ম্যানেজমেন্টের কারণে সেটা আমরা অনেকখানি কাটিয়ে উঠেছি। আমাদের রিজার্ভ এখন মোটামুটি স্টেবল, আমাদের ব্যালেন্স অফ পেমেন্ট মোটামুটি পজিটিভ। আপনার বহুদিন প্রায় 3 বছর পর এটা সারপ্লাসে চলে গেছে, আমাদের প্রায় $3.4 বিলিয়ন। সেই দিক থেকে এখন সবচেয়ে বড় কথা একটা গণতান্ত্রিক পরিবেশ চাই ব্যবসায়ীরা, রাজনৈতিক স্থিতিশীলতা একটা, এবং যখনই দেবে, যেমন কালকে আপনার একটা ব্র্যাক ব্যাংক, ওরা একটা ফরেন ইনভেস্টরদের মানে ইকুইটি ইনভেস্টমেন্টের উপরে একটা অনুষ্ঠান করেছিল। সেখানে যারা বিদেশ থেকে বিনিয়োগকারী তারা বলেছেন, আমরা কিন্তু আসার জন্য উদগ্রীব, কিন্তু আমরা আসব, কারণ ওরা হইল মানে আপনার যারা এই পোর্টফোলিও ইনভেস্টর বিদেশি, ওরা হইলো ফ্লাইং বার্ড, ওরা যেখানে ভালো সেখানে বসে, অপরিস্থিতি খারাপ দিলে উড়ে চলে যায়। তো সেই জন্য ওরা বলছে আমরা আসার জন্য উদগ্রীব, কিন্তু যদি আমরা দেখি কোনো ওই পলিটিক্যাল ইনস্টেবিলিটি, তো ভিতরের যদি মানে অবস্থা ভালো নেয়, আমরা আবার উড়ে চলে যাব। অতএব আমাদের একটা স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি
খুবই জরুরি বর্তমান বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করার জন্য। বিদেশি বিনিয়োগ বাড়ছে কি কমছে কি মনে করছেন আপনি? বিদেশি বিনিয়োগ তো হচ্ছে না এখন। বিদেশি বিনিয়োগকারীরা কখন আসবে? যখন দেখবে দেশীয় বিনিয়োগ যারা করবেন ব্যবসায়ী তারা বিনিয়োগ করছেন, তখন বুঝবে যে আমাদের চেয়ে যারা দেশীয় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তারা তো তাদের দেশের পরিস্থিতি ভালো জানে। অতএব তারা যদি উৎসাহিত হয়ে বিনিয়োগ করে তখন বিদেশের বিনিয়োগ করে অবশ্যই উৎসাহিত হবেন। ডলার সংকট মুদ্রাস্ফীতি ব্যবসায় বিনিয়োগে কতটা প্রভাব ফেলছে? ডলার তো এখন যেহেতু এটা একটা জিনিস বহুদিন পর হয়েছে বাংলাদেশে, আর্টিফিশিয়ালি বাংলাদেশের যে টাকার মূল্যমান ধরে রাখা হতো, মানে ওইটা দেখা হইতো ভেরি স্ট্রং, যেটা আওয়ামী লীগ সরকারের 15 বছরের আমলে এটা মানে একটা ফলস দেওয়ার জন্য। এখন সেটা নাই, মার্কেট ডিটারমিন করে যে ফরেন এক্সচেঞ্জ কি হবে। অ্যাকচুয়ালি টাকা এখন অ্যাপ্রিসিয়েট করে গেছে, যদিও আমাদের ওই যেহেতু আগে কৃত্রিমভাবে মূল্যটা ধরে রাখা হতো টাকার মূল্যটা, এখন সেটা নাই, ফলে অটোমেটিক যে 90 থেকে উঠতে উঠতে এখন 120-22-এর মধ্যে টাকাটা দাঁড়িয়ে আছে। অতএব ওই ভোলাটিলিটি যেটা বলে ফরেন এক্সচেঞ্জে, ওইটা এখন নাই। এক্ষেত্রে মুদ্রাস্ফীতির কোনো সংকট নেই। মুদ্রাস্ফীতি তো ফরেন এক্সচেঞ্জে খুব একটা, এইটা মনে করে লোকাল কারেন্সিতে যদি মানে আপনার লিকুইডিটি মার্কেটে বেশি যায়, সেখানে তো কন্ট্রাকশনারি মনিটারি পলিসি, যেটা কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংক যে মনিটারি পলিসি অ্যানাউন্স করলো, সেখানে তো সংকোচনমূলক মুদ্রানীতি এখনও বহাল আছে, যাতে ওই তারল্য বাজারে বেশি না হয় এবং মুদ্রাস্ফীতিটাকে কন্ট্রোলে রাখা যায়। সেই জন্য আমি আবারও বিদেশি বিনিয়োগ নিয়ে কথা বলতে চাই। বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে আমাদের কোন কোন দিকে উন্নয়ন করা জরুরি বলে আপনি মনে করছেন? ওই তো বিনিয়োগের প্রথম 1 নম্বর হলো পলিটিক্যাল স্টেবিলিটি, রাজনৈতিক স্থিতিশীলতা এবং পলিসি স্টেবিলিটি। যখন একজন বিনিয়োগকারী আসবেন, সে দেখবে যে ওই দেশের সেখানে কি ঘন ঘন তার পলিসি পরিবর্তন করে কিনা, সেইটা যদি দেখে যে হ্যাঁ ওইভাবে। এবং আরেকটা হলো যেটা বাংলাদেশে এটা সংরক্ষিত, সেই অধিকারটা বিদেশি বিনিয়োগকারীদের, যে তারা তাদের যে মুনাফা, সেই মুনাফা রিপ্যাট্রিয়েট মানে বাইরে তার দেশে যারা মূল বিনিয়োগকারী, যে কোম্পানির যারা শেয়ার হোল্ডার, তাদেরকে পাঠাতে পারছেন কিনা। এইটা কয়েক মাস আগে, এই আগস্ট গত বছরের এবং তারপরে কয়েক মাস এটা সংকট ছিল। অনেক বিদেশি কোম্পানি তাদের যে মুনাফা সেটা পাঠাতে পারছিল না, যেহেতু বৈদেশিক মুদ্রার একটু সংকট ছিল। এখন তো সে সংকট নাই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফজলে শামীম হাসান, নির্বাহী সভাপতি বিকেএমইএ। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। আমরা যেমনটা কথা বলছিলাম বৈদেশিক বিনিয়োগ নিয়ে, আমি আপনার কাছে একই প্রশ্ন রাখতে চাই যে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে আমাদের কোন দিক উন্নয়ন করা জরুরি? ধন্যবাদ। আসলে আমাদের বিদেশি বিনিয়োগের কথা যদি বলেন, তাহলে আমাদের লোকাল বিনিয়োগ কি আসলে, মানে যারা লোকাল বিনিয়োগকারী আমাদের স্থানীয়, তারা কি আস্থার জায়গাতে আসে কিনা সেটা হলো প্রথমে দেখতে হবে। তারপরে যদি আপনি বলেন যে কি কি কারণে আমাদের আস্থাহীনতা হয় অনেক সময় বিদেশি বিনিয়োগকারীদের, সেটা হলো আমাদের যে রেড টেপ ব্যারিয়ার যেটা থাকে সব সময়, যে আমাদের যে আমলাতান্ত্রিক একটা জটিলতার একটি বিষয় থাকে, সেটি একটি অন্যতম প্রধান কারণ। সেই সাথে জ্বালানি এবং বিদ্যুতের যে আমাদের কিছুটা ক্রাইসিস থাকে অনেকদিন ধরেই আছে, সেটি একটি বড় ব্যাপার। আর বিনিয়োগ বান্ধব যে এলাকাগুলো গড়ে তোলা দরকার, আমাদের যে এসিজের যেগুলো আমরা বলতেছি স্পেশাল ইকোনমি জোন বিদেশি বিনিয়োগকারীদের জন্য, এগুলো কিন্তু শুধু মুখে আছে। এগুলো কিন্তু আমি আবার আপনার সঙ্গে যুক্ত হব। আমি এবার আসতে চাই শামসুল হক জাহিদ আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো কোন কোন খাতে বর্তমানে বিনিয়োগের সবচেয়ে বড় সুযোগ রয়েছে? মানে সুযোগ যেমন জ্বালানি খাতের সুযোগ আছে, কিন্তু যেমন আমাদের সবচেয়ে বড় দরকার এখন যে নতুন এই গ্যাস বা সেটা তরল জ্বালানি যদি নাও পাই, আমরা যদি গ্যাসটা আহরণ করতে পারি, সেটা তো আটকে আছে আমাদের যে সমুদ্র সীমায় যে সম্ভাবনা ছিল, সেই সম্ভাবনা আমরা ভারতে এবং মিয়ানমার, তারা কিন্তু এই বাংলাদেশের সমুদ্র সীমার কাছাকাছি তারা গ্যাস পেয়েছে, তেল পেয়েছে। এখন আমরা পাইনি কেন? আমরা তো আমাদের যে বিদেশি যারা বিনিয়োগকারী তাদেরকে আকৃষ্ট করার জন্য
যে ইন্টারন্যাশনাল অয়েল কোম্পানির জন্য আমরা যে একটা উদ্যোগ নেব, সেই উদ্যোগটা নানান ইয়েতে আটকে আছে। আমরা কোনো একবার ওইটাকে আমরা ফ্লোট করব টেন্ডার, ইন্টারন্যাশনাল টেন্ডার করতে পারি না, আটকে যায়। সবচেয়ে বড় কথা, যারা আপনার বিনিয়োগকারী আসবে তাদের জন্য আমাদের একটা সিসমিক সার্ভে করে যে পোটেনশিয়াল কী কী আছে ওইটা না হওয়া পর্যন্ত 2D বা 3D ইয়ে করার জন্য, এইটা এখনও চলছে 2D সার্ভের জন্য, এটা বহুদিন হচ্ছে। এইটা না হওয়া পর্যন্ত আমরা ওইটা পারছি না, কিন্তু এটা একটা বিরাট বিনিয়োগের জায়গা আছে। তারপর আমাদের দেশীয় যে মানে র মেটেরিয়াল দিয়ে গার্মেন্ট আমার মনে হয় স্যাচুরেটেড, এইটা বিদেশি বিনিয়োগ আসতে পারে, চাইনিজরা আসতে পারে, যেহেতু এখন বহু দেশ থেকে আসার সম্ভাবনা তৈরি হয়েছে, যেহেতু ট্যারিফের জন্য। ভারতের থেকেও বিনিয়োগকারী আসার সম্ভাবনা, অনেকেই ভয় পাচ্ছে ভারতীয়রা যে এখানকার যারা মানে বায়ার যারা, তারা চলে যাবে বাংলাদেশ বা কম্বোডিয়া বা ইয়েতে। অতএব তারা ইভেন ইন্ডিয়ান হয়তো ইনভেস্টর এখানে চলে আসতে পারে, তাদেরই চায়না থেকে তো অলরেডি কিছু এসছে এবং আসবে, এই সম্ভাবনা আছে। আমাদের লেদার সেক্টর খুবই ভালো সেক্টর। আমরা শুধু এক জায়গায় আটকে আছি, যে আমাদের যে এই যে আপনার যে এফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট, এইটা ঠিকমতো নাই, যার ফলে আমরা এনভায়রনমেন্ট যে ক্লিন চিট সেটা আমরা পাচ্ছি না। এটা হলে আমাদের তো এখন ধরো $1 বিলিয়ন, ইট ক্যান বি গো আপ টু $5 বিলিয়ন উইদিন ইয়ার্স। কিন্তু এটা ওই যে আমলাতান্ত্রিক জটিলতা এবং ইয়ের জন্য আটকে আছে। আমাদের যে সাভারে যে ট্যানারি শিল্পনগরী হলো, সেটার জন্য আমাদের সম্ভাবনা আছে, কিন্তু আমরা ওই জায়গায় ঠিকমতো ব্যুরোক্রেটিক জটিলতা হোক বা পলিসিগত জটিলতা হোক, যার জন্য অনেক কিছুই আটকে থাকে আমাদের। জনাব শামসুল হক জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই ফজলে শামীম আহসান আপনার কাছে। আমরা বিনিয়োগের ঝুঁকি এবং চ্যালেঞ্জ নিয়ে কথা বলছিলাম। আমি আপনার কাছে প্রশ্ন রাখতে চাই, বর্তমান বৈশ্বিক ও দেশীয় অর্থনৈতিক প্রেক্ষাপটে বিনিয়োগকারীদের জন্য প্রধান চ্যালেঞ্জ কি রয়েছে? প্রথমত হলো যে পলিসি, যে একটা ইনস্টেবিলিটি যেটা আমাদের থাকে, যে আমাদের গ্লোবালি যদি বলেন বা আমাদের রাষ্ট্রীয়ভাবে বলেন, যে পলিসিটা কখনো স্টেবল থাকে না, বারবার চেঞ্জ হচ্ছে। বিশেষ করে সাম্প্রতিককালে আপনি দেখছেন যে মিস্টার ট্রাম্প হঠাৎ করে উনি যুদ্ধ অবস্থা ঘোষণা করে দিয়ে উনি কি করলেন। এটা একটা বিনিয়োগকারীদের জন্য একটি বড় একটা চ্যালেঞ্জ থাকে। এছাড়া যেটা রেগুলার আপনার আমাদের থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিতে বা উন্নয়নশীল দেশগুলোতে যেটা থাকে, আমি যেটা একটু আগে বলছিলাম যে ব্যুরোক্রেটিক কিছু রেড টেপ ব্যারিয়ারগুলো থাকে, হ্যাঁ, তো এগুলা থাকবে, এগুলোকে সাথে নিয়ে আমরা আগাবো। আর বিনিয়োগের ব্যাপারটা আমি একটু জাহিদ ভাইয়ের সাথে এটা অ্যাড করি, যে এআই বেস আইটি, এইটা কিন্তু আমাদের জন্য খুবই একটা বড় সম্ভাবনার জায়গা। যেমন আপনি যদি বলেন যে আমরা যে আইটিতে কিন্তু আমরা ভারত থেকে অনেকাংশে পিছিয়ে গিয়েছি, কল সেন্টার বলেন, লং ডিস্টেন্স সাপোর্ট সেন্টারগুলো যদি বলেন, সেগুলা কিন্তু আমরা অনেকখানি পিছিয়ে গিয়েছি। কিন্তু 5 বছর পরে কিন্তু এগুলার কোনো থাকতেছে না, এগুলোর কোনো ফিউচার নাই, সবকিছু এগুলা এই দিয়ে রিপ্লেস হবে। সেই জায়গাটাতে যদি নাকি আমরা অ্যাডভান্স হতে পারি, তাহলে কিন্তু আমাদের জন্য একটা বড় সুযোগ দেখা দিবে যে আমরা ওই মার্কেটটাকে প্রথমে ধরার। এখন থেকে যদি এটা আমরা শুরু করতে পারি, আমি মনে করি যে এটা আমাদের জন্য একটা বড় সম্ভাবনা দেখা দিবে। এবং এই সেক্টরেও বিনিয়োগের জন্য আমাদের কিছু পলিসি সাপোর্ট লাগবে। এই পলিসি সাপোর্টগুলো যদি আমাদের সরকার আমাদেরকে দেয়, তাহলে আমার মনে হয় যে গার্মেন্টস থেকেও অনেক বড় আকারে এই সেক্টরটা বাংলাদেশের অর্থনীতি অবদান রাখতে পারবে। বিনিয়োগের জন্য বর্তমানে কোন কোন সেক্টরে সুযোগ বেশি রয়েছে বলে আপনি মনে করছেন? আমি যদি বলি নন লেদার শুজ, যেগুলো নাকি ওয়ার্ল্ডে এটা গার্মেন্টসের সমানই প্রায় অলমোস্ট সেলস বা বেশি সেলস, এইখানে কিন্তু আমরা অনেকাংশে পিছিয়ে আছি। এইখানে আমি আবার বলবো জাস্ট পলিসি কিছু ম্যাটার, ছোট ছোট কিছু ফাইন টিউনিং করলেই এটা হিউজ বুম হবে। এবং চায়না থেকে, ভারত থেকে এই ইন্ডাস্ট্রিগুলো বাংলাদেশে এখন আসার সম্ভাবনা দেখা দিয়েছে। তারপর আপনি যদি বলেন আমাদের যেটা ভাই বললেন যে ইনফ্রাস্ট্রাকচার, যে জ্বালানি বলেন, আমাদের লোকাল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য পোর্ট বলেন, বিদেশি বিনিয়োগ এখন অনেক অংশে আমাদের দরকার হবে, বড় বড় ইনভেস্টমেন্ট দরকার হবে এই জায়গাগুলোতে। ফার্মাসিউটিক্যালস একটা বড় জায়গা দখল করতে পারে, বিশেষ করে আমাদের এপিআই গুলা, কারণ আপনার 2026-এর পরে আমরা অনেক ফ্যাসিলিটিস হারাবো, তখন কিন্তু আমাদের এই ব্যাকবোনগুলো স্ট্রং করতে হবে। এবং এখানে হিউজ বিনিয়োগ দরকার, যেটা অনেক সময় লোকাল বিনিয়োগকারীদের পক্ষে এই পরিমাণ বিনিয়োগ করা সম্ভব হয় না, সেখানে আমাদের ফরেন ইনভেস্টমেন্ট প্রয়োজন হবে। এই জায়গাগুলোতে আমাদের এখন আসলে নজর দেওয়া প্রয়োজন। গার্মেন্টস সেক্টর কি পিছিয়ে যাচ্ছে, কি মনে করছেন? গার্মেন্টস সেক্টর পিছিয়ে যাচ্ছে না, আমরা যেটা আমি বলতে চাচ্ছি যে গার্মেন্টস সেক্টর অলরেডি একটা বড় জায়গাতে আছে, কিন্তু আপনার একটা দেশের এক্সপোর্ট বাস্কেটের 80%-এর উপরে যখন একটা সেক্টর থাকে,
তখন সেটাতে নজর না দিয়ে অন্যগুলোকে নজর দেওয়া দরকার, নাহলে এটা আমাদের ইকোনমিক ভালনারেবিলিটির জন্য একটা কোশ্চেন হয়ে যায় যে একটা সেক্টর যদি কোনো কারণে একটু বিপদগ্রস্ত হয় তখন সারা দেশ বিপদ হয়ে যায়। ফলে আমরা আসলে গার্মেন্টস সেক্টরের বিনিয়োগ অবশ্যই ওয়েলকাম করি, কিন্তু তার থেকে বেশি প্রয়োজন বাংলাদেশ সরকারের বা আমাদের ব্যবসায়ীদের যে অন্যান্য সেক্টরের বিনিয়োগের মাধ্যমে এটা কিন্তু ভারসাম্য আনা। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই শামসুল হক জাহিদ আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো সরকার ঘোষিত বিনিয়োগ বান্ধব নীতিগুলো বাস্তবে কতটা কার্যকর হচ্ছে? সরকারের যে নীতি বিনিয়োগের ব্যাপারে, আমাদের নীতিতে কোনো অনেকগুলো নীতি, বিনিয়োগ যে নীতি আছে সেটা মোটামুটি বহুদিন ধরে স্ট্যাটিক, ওইভাবে চেঞ্জ হয় নাই। কিন্তু ওই যে আমার ভাই যেটা বললেন যে একটা হলো ব্যুরোক্রেটিক যে কমপ্লেক্সিটি, ওরা ফুড ড্র্যাগিং, আর অনেক বারে বারে বলা হচ্ছে যে ওয়ান পয়েন্টে আপনি সব কিছু পাবেন। এই আমরা এটা ধরেন গিয়ে গত 20 বছর ধরে শুনছি, কিন্তু ওয়ান স্টপ সেন্টার, যেটা জায়গায় ইউ উইল গেট এভরিথিং দেয়ার, হ্যাঁ, মানে ফ্রম ইউটিলিটি টু এভরিথিং, কিন্তু এটা শেষ পর্যন্ত হয় না। এইটা ওই যে ব্যুরোক্রেসির যে এটা জটিলতা, এই একটা বড় জিনিস। আমাদের পলিসি কিন্তু খুব সুন্দর। যে কোনো বিনিয়োগকারী বিদেশে যখন ওর বিনিয়োগের যে কন্ডিশনগুলো দেখবে তারা এনকারেজড হবে এখানে আসার জন্য। কিন্তু যখন একজন সে বিনিয়োগকারী তার লোকাল বিনিয়োগকারী বা ব্যবসায়ীর সঙ্গে কথা বলবে যে অবস্থাটা কীরকম, তখন তাকে যে ইমপ্রেশনটা দেওয়া হবে তাতে সে আবার ডিসকারেজড ফিল করবে। মানে পলিসি এবং রিয়েলিটি, গ্রাউন্ড রিয়েলিটি, এই দুটার মধ্যে অনেক তফাৎ থাকে। এই জন্য আমাদের বড় সমস্যা। শামসুল হক জাহিদ, ধন্যবাদ আপনাকে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটু বিরতির পরে। দর্শক, এই পর্যায়ে নিয়ে নিচ্ছি একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গেই থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার আসতে চাই জনাব ফজলে শামীম হাসান আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাইবো বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধির জন্য সরকার কি ধরনের উদ্যোগ নিচ্ছে, কি মনে করছেন আপনি? সরকার অনেকগুলো উদ্যোগই নিয়েছে, বিশেষ করে বিডার পক্ষ থেকে অনেক চেষ্টা করা হচ্ছে বিনিয়োগ আসার জন্য, কিন্তু এটা হচ্ছে একটা হোলিস্টিক একটা অ্যাপ্রোচ হতে হবে। শুধু বিডা যদি চেষ্টা করে তাহলে তার সম্ভব না। এটার সাথে ধরেন আমাদের বেজা জড়িত, স্পেশাল ইকোনমি জোন করা হচ্ছে, সেটার আপনাদের ইয়ে করতে হবে। আমাদের পোর্টের কি পরিমাণ এফিসিয়েন্সি আছে সেটা দেখতে হবে। আমাদের লোকাল ব্যাংকগুলোর ইনভেস্টমেন্টে, কারণ একজন বিদেশি বিনিয়োগকারী যখন আসবেন উনি তো 100% টাকাই বিদেশ থেকে নিয়ে আসবেন না, ওনার তো অবশ্যই লোকাল সাপোর্টও লাগবে, ইভেন র মেটেরিয়ালসের জন্য হোক, ক্যাশ ক্যাপিটালের জন্য, সেগুলো লাগবে। সে ব্যাংকগুলোর এখন অবস্থান কি, সেইটা বিনিয়োগ করার মতো পজিশনে কি লোকাল ব্যাংকগুলো আছে কিনা, স্পেশাল ইকোনমি জোনের কথা যেটা আমি বললাম, আপনি যদি সেটা দেখেন যে এগুলোকে রেডি কিনা। আমরা অনেকদিন ধরে শুনতেছি যে 100টা হচ্ছে, সরকার 20টা ক্যান্সেল করেছে, বাট যেমন মিরেশ্বরীতে পানির কোনো ব্যবস্থা নাই। ফলে আপনি এখানে ওয়াটার বেস কোনো ইন্ডাস্ট্রি এখানে গড়ে তোলা সম্ভব না, কারণ পানি যেটা মেঘনা থেকে নিবে অনেক খরচ পড়বে, এবং এখন পর্যন্ত সেটার কোনো শুরু হয় নাই। তো সরকারি ইপিজেডের বাইরে আবার বেসরকারি যে এসিজেডগুলো আছে সেগুলো আবার জমির দাম অনেক, সেই জমির দাম দিয়ে ইনভেস্ট করাটা বিদেশিদের জন্য খুব বেশি ভায়াবল হবে না, সেখানে একটা আলোচনার চেঞ্জ করতে হবে। ফলে সবকিছু মিলে আমাদের স্পেশাল ইকোনমি জোনগুলা যে পরিমাণ সাফল্য পাওয়া উচিত ছিল, বা আমি যদি বলি যে আমাদের দেখেন আপনি ঢাকা শহরে বলেন বা ঢাকা শহরের আশেপাশে বলেন, যেভাবে ইন্ডাস্ট্রিগুলো ছড়িয়ে ছিটে আছে, এইভাবে তো আসলে একটা মানে সভ্য শিল্পায়ন হতে পারে না। আমাদের ইন্ডাস্ট্রিগুলোকে আমাদের নিজেদেরই মুভ করে স্পেশাল ইকোনমি যেতে হবে। তো যেতে গেলে আমার যে একটা ইন্ট্রিম সময় থাকবে, এইটার ভর্তুকিটা কে দিবে, বা আমি এই জমিগুলো ছেড়ে যে ওখানে যাব, এই জমিগুলো আমাকে সরকার অ্যাকোয়ার করবে, নাকি ওই জমিগুলো আমি কোথেকে কিনবো? আমার তো আবার নতুন করে জমি কেনার টাকা আমার একজন বিনিয়োগকারীর কাছে থাকে না। তো সেটা সেটেলমেন্ট কিভাবে হবে, আমার ইউটিলিটি লাইনগুলো কিভাবে ট্রান্সফার হবে, এই বিষয়গুলো কোনো আলোচনা হচ্ছে না। শুধু এসিজের করা হচ্ছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য, বাট আমার দেশের কর্মপরিবেশকে ঠিক করবে সেটা নিয়েও কোনো আলোচনা তেমন নাই। ফলে এই জিনিসগুলো আসলে আমাদের এখন দেখতে হবে যে কিভাবে, ঘাটতি কোথায় রয়েছে। ঘাটতি আমার মনে হয় যে আলোচনাটা অনেক হচ্ছে, অ্যাকশনের ঘাটতি রয়েছে। যেমন আমি একটু আগে টিভিতে বলতেছিলাম যে আমরা রপ্তানি একটা নীতি তৈরি করি, আমরা রপ্তানি লক্ষ্যমাত্রা তারপরে ঠিক করি, কিন্তু লক্ষ্যমাত্রায় পৌঁছাতে গেলে কি কি কাজ করতে হবে সেগুলো কোনো আর আমরা একটা রোডম্যাপ করি না। আমরা রোডম্যাপ করি যে আমরা এখানে যাব, কোন রাস্তা দিয়ে যাবো সেটা আমরা ঠিক করি না। আমরা এসিজেড করলাম, এসিজেডে কারা যাবে, কত শতাংশ বিদেশি বিনিয়োগ, কত শতাংশ লোকাল বিনিয়োগ, আমাদের যে শহরের মধ্যে যে ইন্ডাস্ট্রিগুলো আছে সেগুলো কিভাবে যাবে, সেই রোড ম্যাপটা করা হয় না। ঘাটতিটা আসলে অ্যাকশন প্ল্যানে, ঘাটতিটা পরিকল্পনায় না, ঘাটতিটা অ্যাকশন প্ল্যানে রয়েছে আমাদের।
জনাব ফজলে শামীম হাসান, ধন্যবাদ আপনাকে। আমি এবার জানতে চাই শামসুল হক জাহিদ আপনার কাছে, আমি একই প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, আপনি কি মনে করছেন? আমি ওনাকে এটা সাপোর্ট করি ওনার কথাটা। যেমন এবারের যে 43 বা 48 থেকে 63 এই বছরের জন্য এক্সপোর্ট টার্গেট ধরা হলো, এইটা কোন বেসিসে ধরা হলো? যে আমাদের এখন এক্সপোর্ট ইনকাম ভালো, একটা গ্রোথ আছে, সেই জন্যই কি এটা হবে? এই যে উল্লম্ফনের জন্য আমার সাপোর্ট, যে ইনফ্রাস্ট্রাকচার বা অন্যান্য জিনিস যে দরকার। এখন আমি যদি শুধু ট্রাম্প যেহেতু আমাদের 20 ধরলো, ভারতের উপরে ধরলো 50, অতএব আমার এই জায়গায় এক্সপোর্ট বেড়ে যাবে, এটা তো হতে পারে না। আপনার সেটা তো শুধু গার্মেন্ট দিয়ে হবে না, আপনার জুট, অন্যান্য লেদার, এগুলো আপনি কিভাবে আগাবেন? অতএব এই পরিকল্পনাটা ঠিক নাই। কিন্তু এখন এক্সপোর্ট যে আমাদের এক্সপোর্ট প্রমোশন ব্যুরো, তার কাজ হলো একটা অ্যাসেসমেন্ট করা, টার্গেট ফিক্স করা। কিন্তু এর উচিত ছিল যে আমি যে এই টার্গেট ফিক্স করলাম, এটা কি কতখানি বাস্তবসম্মত, রেলেভেন্ট যে গভর্নমেন্ট এজেন্সিগুলো আছে, বিজনেস যে বডিজগুলো আছে, ওদের সঙ্গে মিলে এই সমস্ত নিয়ে আলোচনার মাধ্যমে যদিও একটা কনসালটেটিভ মিটিং হয়, কিন্তু সেখানে এই টার্গেটের পৌঁছানোর যত গুরুত্বপূর্ণ আলোচনা, এটা 1 বা 2 দিনের আলোচনা নয়, একটা কয়েকটা সিটিংয়ের পর হয়, সেইটা আমার মনে হয় না সেইভাবে করা হয়। অতএব অনেক কিছুই বাস্তব, আমাদের ওই যে কাজীর গরুর মতো কেতাবে থাকে, গোয়ালে অনেক সময় পাওয়া যায় না আর কি। ধন্যবাদ আপনাকে। আমি আবারও যেতে চাই ফজলে শামীম হাসান আপনার কাছে। বাংলাদেশে প্রচুর ব্যাংকিং সেক্টর রয়েছে, এই ব্যাংকিং সেক্টরের অসচ্ছলতা বিনিয়োগকারীদের জন্য কি ধরনের বাধা তৈরি করতে পারে? না, এটা তো আমি যেটা বললাম, এটা অন্যতম প্রধান আমাদের সমস্যা। কারণ যে পরিমাণ লুটপাট, মানে আমি একদম বাংলা লুটপাট ওয়ার্ডটা ইউজ করলাম, যে পরিমাণ লুটপাট হয়েছে বিগত কয়েক বছরে, তাতে ব্যাংকিং সেক্টর যে, মানে আমি এই বর্তমান সরকারের যদি একটা সাফল্য থাকে, প্রধান সাফল্য হলো ব্যাংকটাকে অ্যাটলিস্ট উনি এই অরাজকতার কাছ থেকে রক্ষা করতে পেরেছেন, আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। এবং ব্যাংকিং এর কারণে আমরা এখন সামান্য যে বিনিয়োগগুলো, সেগুলো আমরা আসলে রেগুলার বিনিয়োগও পাচ্ছি না। আমি যদি বলি, ধরেন একটা ফ্যাক্টরির একজন রপ্তানিকারকের যিনি ডলার দিয়ে ব্যবসা করেন, বা একজন আমদানিকারক যিনি ডলার উপর বেস করেন, ওনার যখন 80 টাকার সময় যে ওনার যে লিমিট ছিল, এখন 120 টাকাতে 40% 45% গ্রোথ হওয়ার পরেও, মানে ডলার রেটের কারণে আমার লিমিট বাড়ার কারণে ব্যাংক দিতে পারতেছে না। কেন দিতে পারতেছে না? বিকজ ব্যাংকের কাছে সে ফান্ড নাই, সাফিসিয়েন্ট ফান্ড নেই। একটা হলো সরকার প্রচুর পরিমাণে লোন নিয়ে রেখেছে, সরকার বড় করে রেখেছে ব্যাংকের কাছ থেকে, ফলে ওইখানে তার টাকা নাই। আরেকটা হলো যে তার যে পরিমাণ ব্যাড ডেট, নন পারফর্মিং লোন হয়ে গেছে, সেইখান এই পুরো হিসাব করে ব্যাংক আর এখানে কোনো নতুন বিনিয়োগ করতে পারতেছে না, একদম না দিলেই না। তো ফলে এই জায়গাগুলোতে আমাদের ব্যবসা বাণিজ্য বাধাগ্রস্ত হচ্ছে, রপ্তানি বাধা হচ্ছে, আমদানি বাধাগ্রস্ত হচ্ছে, ফলে জিনিসের দাম বাড়তেছে, জিনিসের দাম বাড়লে ইনফ্লেশন হচ্ছে। ইনফ্লেশন ঠেকানোর জন্য আপনি আবার কি করতেছেন? আবার সুদের হার বাড়াই দিচ্ছেন। সুদের হার বাড়ানোর কারণে আবার ব্যবসা বাধাগ্রস্ত হচ্ছে। মানে একটি অর্থনীতির দুষ্ট চক্রের মধ্যে, এটা একটা চক্রের মধ্যে পড়ে গিয়েছে, যে এই ইনভেস্টমেন্ট এবং এই জিনিসপত্রের দাম এবং ইনফ্লেশন সবকিছু একটা জায়গাতে পড়ে গেছে। এবং এইখানে ব্যাংকিং খাতের একটি বড় ধরনের সংস্কার করে এই বাজে লোনগুলোকে আউটরাইট, মানে আলাদা করে রেখে এগুলোর উপরে আলাদাভাবে প্রেশার দিয়ে নর্মাল ব্যাংকিংকে চলতে দেওয়া ছাড়া, এছাড়া এখন আসলে আর কোনো আমাদের উপায় নেই। আমাদের ব্যাংকিং খাতকে যে করেই হোক বিনিয়োগ বান্ধব করতে হবে। ব্যাংক সংস্করণের ক্ষেত্রে কি করা প্রয়োজন? সরকার যথেষ্ট পরিমাণে চেষ্টা করছেন। যেগুলো একদম বাজে ব্যাংক আছে, আমি একদম বাজে কথাটা ইউজ করলাম, যারা যেই সব ব্যাংকে বেশি টাকা লুটপাট হয়েছে, সেই ব্যাংকগুলোকে ওনারা মার্জ করে দিচ্ছেন, এটা করে একটা ভালো উদ্যোগ নিয়েছেন। ওনারা ব্যাংকের বোর্ডগুলোকে এখন প্রফেশনাল দিয়ে সাজানোর চেষ্টা করছেন, সেটা একটা খুবই ভালো উদ্যোগ ওনারা গ্রহণ করেছেন। এবং সেই সাথে কোন কোন ব্যবসায়ী খারাপ, আমি বলবো না যে শুধু ব্যাংকের দোষ ছিল, এটা তো একটা জয়েন্ট এফোর্টে হয়েছে। ব্যবসায়ীদের মধ্যে আমাদের কিছু, যারা এই টাকাগুলো নিয়ে গেছেন, ব্যাংকের অফিসাররা জড়িত ছিলেন, সরকারের প্রেশার ছিল, সবকিছু মিলে হয়েছে। তো কোন কোন ব্যবসায়ীরা আসলে এই উদ্দেশ্যে নিয়েছেন, সেই জন্য একটা আইন করা হয়েছে। খুবই ভালো যে যারা মানে উইলফুল ডিফল্টার, তাদের ব্যাপারে একটা আইন করা হয়েছে। আমি এগুলো বাস্তবায়ন আমরা দেখতে চাই। যখন এগুলো বাস্তবায়ন হবে, তখন এই ব্যাংকিং খাতে আর কেউ টাকা মারার জন্য বা লুট করার জন্য আসবে না। তখন ব্যবসায়ীরাই ব্যবসা করতে আসবে, লুটেরারা আর ব্যবসা করতে আসবে না। ধন্যবাদ আপনাকে। আমি আবার আসতে চাই শামসুল হক জাহিদ আপনার কাছে। আমি একটু তরুণ উদ্যোক্তাদের নিয়ে কথা বলতে চাই। কোনো তরুণ উদ্যোক্তা যদি বিনিয়োগ শুরু করতে চায়, সেক্ষেত্রে তাকে প্রথমে কি কি ঝুঁকি মাথায় রাখতে হবে? প্রথমে হলো যে কাজে সে বা যে কর্মে সে বিনিয়োগ করবে, সেটার সম্বন্ধে তার ধারণা আছে কিনা, এটা হলো প্রাইমারি। যে এবং মার্কেট একটা ছোট হইলো, তার নিজের পক্ষে হইলো বা ছোট একটা সার্ভে করতে হবে যে তার এই ব্যবসার সাফল্য কতখানি হতে পারে। এবং
মার্কেটে কনজিউমার বা যে সার্ভিসটা সে ডেলিভারি করবে সেখানে তার নেওয়ার মতো কতজন আছে। অতএব এটা বিনিয়োগ করলেই হবে না, বিনিয়োগের আগে একটা ফিজিবিলিটি, যে কোনো কাজের জন্য একটা ফিজিবিলিটি স্টাডি করতে হয়। সে ছোট বিনিয়োগকারী, ছোট ফিজিবিলিটি স্টাডি সেইটা তাকে করতেই হবে। আর 2 নম্বর, সে দেখবে সে যদি তার কাছে ওইভাবে বিনিয়োগ করার মতো টাকা না থাকে, আগে দেখবে যে সে অন্যান্য কোনো প্রতিষ্ঠান তার এখানে বিনিয়োগ করতে আগ্রহী কিনা। বিনিয়োগ অন্য কোনো প্রতিষ্ঠান বিনিয়োগই আগ্রহী হবে যখন দেখবে এই ব্যবসায় সফল হওয়ার সম্ভাবনা আছে। মানে আমি যদি মানে সে তো ইনফ্লুয়েন্স, ওই বড় ব্যবসায়ীর মতো ইনফ্লুয়েন্স করে টাকা নিতে পারবে না, তাকে ওই ব্যাংকে গিয়ে জুতো ক্ষয় করে টাকা নিতে হবে। বিশেষ করে ছোট উদ্যোক্তাদের যে অভিযোগ বারে বারে যে ব্যাংক থেকে আমরা টাকা পাই না, হ্যাঁ, এই সমস্যা তো আছেই। অতএব ব্যাংক তার নিজের টাকা থাকলে তো ভালোই, সে করতেই পারে এখানে উদ্যোক্তাদের, কিন্তু পথে না বসলেই হলো। আমি একটু আমি না বলে পারছি না ব্যাংকের ব্যাপারে। ব্যাংকে যে সরকার অনেক, এই বর্তমান সরকার বিশেষ করে বাংলাদেশ ব্যাংক অনেক ভালো উদ্যোগ নিয়েছেন, কিন্তু যে সমস্ত ব্যাংকে বলতে এগুলো নষ্ট হয়ে গেছে, ব্যাংক এগুলো আর দাঁড়াবার মতো যোগ্যতা রাখে না, সেই সমস্ত ব্যাংকে কিন্তু সরকার আবার তারল্য মানে বাংলাদেশ ব্যাংক টাকা দিয়েছে। এটা মানে একটা মানে এই টাকাটাই তো নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। এখানে টাকা দেওয়ার কোনো প্রয়োজন ছিল। দ্রুত ব্যবস্থা নিয়ে এই ব্যাংকগুলোকে মার্জ করা বা যাই করা উচিত ছিল। এই টাকাগুলো বরং যাই হোক ডিপোজিটেড টাকা তো বাংলাদেশ ব্যাংক দিলেও তো মানুষের টাকা দেবে, নিজের টাকা তো দেবে না। আর 2 নম্বর আরেকটা জিনিস, কয়েকদিন আগে 250 জন যারা ডিফল্টার মানে এনপিএল, আমরা তো যেমন গত সরকারের আমলে যে নন পারফর্মিং লোন দেখানো হতো সেটা তো অ্যাকচুয়াল না। ওইটাকে যারা ডিফল্টার হওয়া মানে ডিফল্টার মানে কি ব্যাড, ও ডিফল্টার হতে হতে সে ক্রিমিনাল পর্যায়ে চলে গেছে, সেই সমস্ত লোকের আবার রিশিডিউল লোন সে রিশিডিউল হয়েছে। তারপর আপনার স্ট্রাকচার্ড লোন নিয়ে তারা তাদের করে সেই টাকা তো চলে গেছে। এখন সেম সিস্টেমে কিন্তু 250 জনকে বাংলাদেশ ব্যাংক ঠিক করেছে ওদেরকে লোন দেবে, এবং তারা কিন্তু ওই দোষে দুষ্ট, আগের দোষে। এইটা কতখানি সুবিবেচনা করে করা হয়েছে আমার সন্দেহ আছে। এটা একটা ভালো পদক্ষেপ হয় না, মানে এটা খারাপ পদক্ষেপই হবে আমার মনে হয়। ফজলে শামীম হাসান, আমি আপনার কাছে জানতে চাই, আমাদের বিনিয়োগ বাড়াতে হলে তো তরুণ উদ্যোক্তা প্রয়োজন। উদ্যোক্তা বাড়ানোর ক্ষেত্রে আমরা কি করতে পারি? একটা আমি যেটা বলি যে উদ্যোক্তাদের মানসিকতা ট্রেনিং দিতে হবে, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ আমরা অনেক সময় ব্যবসা শুরু করে আমরা ওই বিষয়টা জানি না, আমরা মনে করি আরেকজন ব্যবসাতে লাভ করতেছে আমিও মনে করতে পারবো। কিন্তু আমি যদি বলি যে দেখেন, আমি খুব ছোট আকারে ব্যবসা শুরু করেছিলাম। আমার ফ্যামিলি সাপোর্ট একটা ছিল, কিন্তু আমার নিজের ব্যবসাটা খুব ছোটই ছিল। প্রথমত হলো যে আপনি যে কোনো ব্যবসা করতে গেলে সেই বিষয়ে আপনার এক্সপার্ট হতে হবে। ওই বিষয়ে এক্সপার্ট না হয় ব্যবসা শুরু করা ঠিক না, তরুণ উদ্যোক্তা হোক আর বড় বয়সী হোক। দ্বিতীয়ত হলো যে ওই ব্যবসার সাথে সম্পৃক্ত সকল বিষয়ে আপনার দক্ষতা থাকতে হবে। আপনি যদি ব্যবসায়ী হতে হন, আপনার অ্যাকাউন্টস এক্সপার্ট হতে হবে। আপনি যে বিষয়ে ব্যবসা করবেন ওই বিষয়ে আপনার ডেপথ নলেজ থাকতে হবে, নাহলে আপনি ব্যবসা করতে পারবেন না, মানুষ আপনাকে ক্ষতির সম্মুখীন করবে। আরেকটা জিনিস, যে ব্যবসাতে লাভ ক্ষতি থাকবে, ক্ষতি হতে পারে। ক্ষতি হলে প্ল্যান বিটাও আপনার আগে থেকে রেডি থাকতে হবে, যে হ্যাঁ আমি যদি ব্যবসাতে ক্ষতি হয় আমি এইভাবে পুষিয়ে নিয়ে আমার ব্যবসাটা চালু রাখবো। কারণ ব্যবসা করতে গেলে ক্ষতি হবে, এরপরে বা লাভ হবে, আপনি আগায় যেতে পারবেন। কিন্তু আপনি যদি ক্ষতি হওয়ার পরে যদি আপনি ভেঙে পড়তে হয়, ব্যবসা চালু রাখতে না পারেন, তাহলে তো আপনার সব চলে যাবে। কারণ যে পুঁজিটুকু ছিল সেই পুঁজিটুকু নাই হয়ে যাবে। এভাবেই তো অনেক তরুণ উদ্যোক্তা হারিয়ে যায়। যখন আপনি এক্সপার্ট হবেন তখন কিন্তু আপনার প্ল্যান বি রেডি থাকবে, যে হ্যাঁ আমি যদি ব্যবসা লস করি আমি আগামীতে আরেকটু স্লো করে গিয়ে আমি আবার এটা থেকে উদ্ধার হয়ে আসতে পারবো। সো এই যে 3টা জিনিস যদি থাকে, তার যদি নিজের ব্যবসার প্রতি তার ডেপথ নলেজ থাকে, তার ব্যবসার সাথে সম্পৃক্ত বিষয়গুলো যদি দক্ষতা থাকে, এবং ক্ষতি হলে তার প্ল্যান বি কি থাকবে উদ্ধার হয়ে আসার, সেটা যদি রেডি থাকে, আমি মনে করি যে কোনো মানুষই ব্যবসায় সফল হওয়ার যোগ্যতা রাখে। আর রপ্তানি খাতে নতুন বাজারে প্রবেশের জন্য উদ্যোক্তাদের কি ধরনের কৌশল গ্রহণ করা যেতে পারে? দেখেন, নতুন বাজার যে কথাটা আমরা বলি না, এই কথাটা আসলে কতটুকু ফলদায়ক হবে সেটা নিয়ে আমার একটা সন্দেহ আছে। যেটা আমি প্রায় অনেক দিন, প্রায় 28-30 বছর এই ব্যবসা করতেছি। দেখেন যে আমাদের যে প্রধান বাজার ইউরোপ আমাদের দখলে আছে, ইউএস মার্কেট মোটামুটি আমাদের দখলে আছে।
এর বাইরে যদি আপনি দেখেন ভারত, চীন, জাপান, অস্ট্রেলিয়া আর কিছুটা আপনি সাউথ আমেরিকা, এর বাইরে কিন্তু মানুষের পারচেজিং ক্যাপাসিটি নাই। এর ভিতরে ভারত, চীন নিজে ম্যানুফ্যাকচারার কান্ট্রি, ফলে খুব সহজে আমি ওখানে যেতে পারবো না, আস্তে আস্তে যেতে পারবো যখন তারা ম্যানুফ্যাকচারিং নিজেরা কমিয়ে দিবে। আর অন্যান্য দেশে যে লোক সংখ্যা আপনি দেখেন, তাহলে যে পরিমাণ যাওয়ার কথা, আমরা কিন্তু ভালো মতোই নতুন বাজার বলে না যাই বলেন ওইখানে আমরা আসি। বাট তারপরে আমরা আরেকটা যেটা করতে পারি যে নতুন বাজারের জন্য আমাদের ব্যবসায়ী প্রতিনিধি দলের বা ব্যবসায়ীদের আরেকটু বেশি ওই দেশগুলোর সাথে সম্পৃক্ততা বাড়ানো। এর বাইরে খুব বেশি করার নেই। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে এগুলা কিন্তু আমাদের প্রধান বাজারের অল্টারনেট কখনই হতে পারবে না। কারণ অন্য কোনো একটা যদি আপনি ইকোনমিক্যাল জোন বলেন বা ইউনিয়ন বলেন, কেউ ইউরোপিয়ান ইউনিয়নকে ডিফল্ট মানে রিপ্লেস করতে পারবে না। এখানে $32 বিলিয়ন আমরা এক্সপোর্ট করি, অন্য দেশের এই সক্ষমতাই নাই। বা ইউএসএ তে যদি আমরা $8 বিলিয়ন এক্সপোর্ট করি, অন্য কোনো সিঙ্গেল কান্ট্রির এই সক্ষমতাই নাই। তাদের এই প্রয়োজনীয় সক্ষমতা বলতে তাদের প্রয়োজনীয়তা নাই। ফলে এটা যে নতুন বাজারের যে কথা আমরা বারবার বলি, সেটাতে আমাদের নতুন বাজার থেকে আমাদের নতুন প্রোডাক্টের দিকে নজরটা দেওয়া উচিত। যে আমরা এখন গার্মেন্টস এক্সপোর্ট করছি ইউরোপে, আমরা কিভাবে নন লেদার শুজ বাড়াতে পারি, কিভাবে আমরা লেদার প্রোডাক্ট বাড়াতে পারি, কিভাবে আমরা ফার্মাসিউটিক্যালস বাড়াতে পারি, কিভাবে আমরা আইটি প্রোডাক্ট বাড়াতে পারি। আমার মানে প্রোডাক্টের দিকে নজর দেওয়া উচিত রাদার নতুন বাজারের দিকে নজর দেওয়ার থেকে। ধন্যবাদ আপনাকে। আমি এবার আসতে চাই শামসুল হক জাহিদ আপনার কাছে। আমি এখন স্টার্টআপ ও এসএমই খাতে বিনিয়োগ বাড়াতে সরকার ও বেসরকারি খাতের কি কি ভূমিকা দেখছেন? স্টার্টআপ তো ধীরে ধীরে আসছে, এটা তরুণ উদ্যোক্তা, এবং স্টার্টআপ করতে হলে এটা যারা মোটামুটি একটা শিক্ষিত তরুণ যারা, তারাই করে থাকেন, ওয়ান ম্যান কোম্পানি আর কি। সেটার জন্য যদিও বাংলাদেশ ব্যাংকের সাপোর্ট দেওয়ার জন্য একটা নীতিমালা আছে, ব্যাংকগুলোকে উৎসাহিত করা হয়েছে ওইরকম দেওয়ার জন্য। তবে আমরা এটা যে একটা স্বতঃসিদ্ধ ব্যাপার যে বাংলাদেশে ব্যাংকগুলো সহজে ছোট উদ্যোক্তাদের ওইভাবে সাহায্য করে না, বারে বারে তাদের ব্যাংকে যেতে হয় যেমন, এবং ব্যাংকের যে তাদের প্রতি যে আচরণ, সেটাও তাদের অভিযোগ, যারা উদ্যোক্তা হয় তাদের অভিযোগ যে তারা সেভাবে, একজন বড় ব্যবসায়ী গেলে ম্যানেজার বা অন্যরা যেভাবে তাকে খাতির যত্ন করে, যদিও অনেকে তার মধ্যে আবার টাকা ঠিকমতো ফেরত দেয় না, কিন্তু তাদের সমাদরের কোনো অভাব হয় না। এটা মানে আগের যে কালচার ছিল সেটা আমি বলছি। বর্তমানে বিশেষ করে ছোট উদ্যোক্তা, ওই যে এসএমইর ব্যাপারে একটা যারা জেনুইনলি হ্যান্ডেল করতে পারে, যাদের সেই এক্সপার্টিক ডেভেলপ করেছে ব্যাংক, যেমন ব্র্যাক ব্যাংক, তার মেজর পার্ট কিন্তু ওই এসএমইদেরকে তাদের ফিনান্স করে, এবং ওখানে কিন্তু লোনটাও ওইভাবে নাই, যে ডিফল্ট কালচারটা কম। ওইটাই তো এখন নাম্বার 1 ব্যাংক, প্রফিটে 1 নাম্বার, কারণ অপারেশনাল অ্যাক্টিভিটিস এক্সপার্টিস দিয়েই তো সেটা সম্ভব হয়েছে। তাদের ওই এসএমইতে প্রচুর ইনভেস্টমেন্ট আছে। আবার অনেক ব্যাংক এসএমইতে গিয়ে মার খেয়েছে, তাদের মানে ডিফল্ট রেট 40, 45, 50 পর্যন্ত আছে। অতএব তারা আবার ডিসকারেজ ফিল করে। অতএব যে যাই করুক, সে ব্যাংক করুক বা ব্যক্তিগত খাত করুক, তার ওই বিষয়ে যদি হয় কি, এসএমইটা অনেকটা সুপারভাইজড ক্রেডিটের মতো, যদি আপনি ওদের দিকে খেয়াল না করেন যে তার পরিচালনটা ঠিকমতো হচ্ছে কিনা, সে আপনার টাকা ফেরত দিতে পারবে না, কারণ ওই সামর্থ্য তো তার নাই। অতএব নীতি এবং সাপোর্ট দেওয়ার মতো জিনিস আছে, কিন্তু আর্থিক প্রতিষ্ঠানগুলোর আমার মনে হয় তাদের মানে ওই যে অ্যাপ্রোচটা, এটা আরও বদলাতে হবে। আমরা আবার আলোচনায় ফিরবো, তবে একটি বিরতির পরে। দর্শকের পর জানিয়ে দিচ্ছি আরো একটি বিরতি, ফিরে আসছি বিরতির পরে, সঙ্গে থাকুন। বিরতির পর সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন বিজনেস টাইমস। আমরা ফিরে যাচ্ছি আমাদের আলোচনায়। আমি এবার আলোচনায় আসতে চাই ফজলে শামীম হাসান আপনাকে দিয়ে। আমি জানতে চাই, নিরাপদ ও স্থিতিশীল ব্যবসায়িক পরিবেশ তৈরিতে কি ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি, কি মনে করছেন আপনি? আর নিরাপদ যদি বিজনেসের কথা আপনি যদি বলেন যে ব্যবসা বান্ধব পরিবেশ যেটা আমরা বলি সবসময়, সেটার জন্য আসলে আমরা যেটা বলতে চাই যে সরকারের কাজ হলো ফ্যাসিলিটেটরের ভূমিকা পালন করা, পুলিশিং না। যে হ্যাঁ আপনি পুলিশিং করবেন, যদি নাকি আমাদের ব্যবসায়ীরা যারা খারাপ তাদেরকে আপনি পুলিশিং এর কাজ করবেন, তাদেরকে আপনি অবশ্যই অন্যায় করলে আইনের আওতায় আনবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না সবাই খারাপ, এর মধ্যে বেছে বেছে কারা ভালো তাদেরকে আমি আলাদা করবো, এটাতে কিন্তু আসলে ব্যবসার পরিবেশটা নষ্ট হয়। এখন আমাদের দেশে কি হয়েছে, বিশেষ করে বারবারই আমরা একটা কথা বলি, এটা আমরা আসলে এখন লজ্জাও লাগে নিজেদের কাছে বলতে, যে এনবিআর এর যে
পলিসিগুলো আছে সেগুলো আসলে একদমই ব্যবসা বান্ধব না। মানে একদম আপনি কিভাবে ব্যবসাকে বারবার হার্ডেলস দিবেন, ইন্টারাপ্ট করবেন, এইটা হলো আমাদের পলিসিগুলা। আমরা বলি যে হ্যাঁ, যে খারাপ তাকে আপনাকে ধরেন, কিন্তু খারাপকে ধরতে গিয়ে আপনি দুজন ভালো মানুষের ব্যবসাকে আপনি ক্ষতিগ্রস্ত করেন না। যদি প্রয়োজনে কথার কথা যে একটা খারাপ মানুষ যদি চলে যায় তাহলে ঠিক আছে, কিন্তু তাই বলে আপনি প্রত্যেকটা ভালো মানুষের ব্যবসাকে আপনি নষ্ট করে দিয়েন না। তা আমাদের এই জায়গাতে যে আপনি যে কোশ্চেনটা করলেন, এটা এক নম্বর উত্তর যদি আমি বলি যে আমাদের পলিসিগুলোকে ব্যবসা বান্ধব করতে হবে, বিশেষ করে এনবিআর সংক্রান্ত যদি আপনি বলেন ভ্যাট পলিসি, কাস্টমস বন্ড যেটা আছে, এবং ইনকাম ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যে বাংলাদেশের আইনে আছে যে আপনার এআইটি যদি কেটে নিয়ে যায় তাহলে আপনার বছর শেষে যদি আপনার ট্যাক্সটা কম হয় বাকিটা ফেরত দিবে না। নতুন একটা আইন করেছে কি যে ভবিষ্যতে যদি আপনার কম দেন সেটাকে অ্যাডজাস্ট করবে। আমি বলতে পারি, আমি আমার নিজের কথা বলছি, দায়িত্ব নিয়ে বলতেছি, গত 28 বছর ধরে আমি ট্যাক্স বেশি দিচ্ছি। কবে আমি এটা অ্যাডজাস্ট করব? কোটি কোটি টাকা সরকারের কাছে পাওয়া হয়েছে, এদিকে আমার ব্যবসার পরিবেশ নষ্ট হচ্ছে না? আমি কি আমার কম্পিটিটিভনেস হারাচ্ছি না? আমি আপনাকে অ্যাজ অ্যাকচুয়াল রেট বলি 56% ট্যাক্স দিয়েছি আমি গতবার। আমার বাংলাদেশে নিটওয়্যারে ওয়ার্ল্ডে হাইস্ট মার্ক পাওয়া ফ্যাক্টরি, আমার নিটওয়্যারের গ্রিন ফ্যাক্টরির জন্য, গ্রিনে হাইস্ট মার্ক ওয়ার্ল্ডে, 10% হলো আমার ইনকাম ট্যাক্স। আমার অ্যাকচুয়াল টাকা যেটা নিয়েছে আর প্রফিট যেটা সরকার অ্যাপ্রুভ করেছে তাতে 56% আমার ইনকাম ট্যাক্স। আপনি বলেন দুনিয়ার সবচেয়ে উন্নত দেশে কি 56% ইনকাম ট্যাক্স আছে? কারণ কি? না পলিসির কারণে। এখন আপনি আমার বলবেন যে আপনার 46% তো ফেরত দিবে, কবে দিবে? আগামী বছর তো আমার কাছ থেকে আবার 50% বেশি নেবেন। 28 বছর ধরে আমার থেকে বেশি নিচ্ছেন। তা আমি তো ব্যবসা টিকতে পারতেছি না, আমি তো নতুন করে বিনিয়োগ করতে পারতেছি না। তো এই যে পলিসির ব্যাপারগুলা, যে পলিসিগুলা ব্যবসা বান্ধব হওয়া, আমি বলতেছি না যে আপনি আমার ট্যাক্স নিয়েন না, আমি ট্যাক্স চুরি করলে আমাকে ধরেন না, আমরা সেটা বলতেছি না, কিন্তু আমি বলতেছি আপনি 10% জায়গায় আমার থেকে 56% নিয়েন না, আমাকে ব্যবসাটা করতে দেন। তো এই জায়গাগুলোতে আমাদের একটু এখন নজর দিতে হবে যে করি হোক, যে এই যে এনবিআর এর পলিসি বলেন, আপনি যে ল্যান্ড একটা রেজিস্ট্রেশনের কথা বলেন, বাংলাদেশে কোন লোকটা একটা লোক দেখাতে পারবেন, ইভেন যিনি আজকে কথা ভূমি মন্ত্রী, উনি যেদিন মন্ত্রী ছিলেন না, উনারও জমি রেজিস্ট্রেশনের নাম জারি করতে গিয়ে ওনার ঘুষ দিতে হয়েছে। তো উনি তো জানেন যে উনারতে জমি রেজিস্ট্রেশন করলে ঘুষ দিতে হয়, তাহলে কেন এটা ঘুষ থেকে আমরা বাঁচতেছি না? যে আমলারা এই নীতিটা ঠিক করে, সে আমলারও জমি কিনতে গেলে ঘুষ দিতে হয় এই তহসিলদারদেরকে বা এই যে এদেরকে। তাহলে একটা মানুষ ইন্ডাস্ট্রি করবে, শুরুতেই ঘুষ দিয়ে শুরু করতে হয়। ইলেকট্রিক লাইন নেবেন, শুরুতে ঘুষ দিতে হবে, গ্যাসের লাইন নেবেন, ঘুষ দিতে হবে। তো এটা তো ব্যবসা বান্ধব পরিস্থিতি না। তো যে করে হোক আমাদের নীতিগুলো যেন দুর্নীতিমুক্ত একটা নীতি বাস্তবায়ন করা যায়। আমি সরকারকে প্রয়োজনে 5 লাখ টাকা বেশি ট্যাক্স দিব, আমি 2 লাখ টাকা চার্জ বেশি দিব, কিন্তু আমাকে ঘুষের হাত থেকে বাঁচান, আমাকে এই দুর্নীতির হাত থেকে বাঁচান, এটা হলো আমাদের দাবি। তাহলেই ব্যবসা বান্ধব পরিস্থিতি সৃষ্টি হবে দেশে। জনাব ফজলে শামীম হাসান, আমি আপনার কাছে আসবো, তবে এবার আমি আসছি শামসুল হক জাহিদ আপনার কাছে। আমি আপনাকে জানতে চাইবো প্রযুক্তি ও ডিজিটাল ট্রান্সফরমেশন কিভাবে নতুন ব্যবসার দরজা খুলছে? আমরা এদিক দিকে হচ্ছে, কিন্তু আমরা এখনো অনেক দূরে পিছিয়ে আছি। এখন এটাকে প্রযুক্তির জন্য আমাদের সবচেয়ে বড় দরকার, যেখানে স্কিল ম্যান পাওয়ার করার জন্য আমাদের যে স্কিল ইমপ্রুভমেন্টটা যেটা হচ্ছে, যদিও সরকার একটা স্কিল ডেভেলপমেন্ট অথরিটি বা করেছে, সেখানে যে শিক্ষাটা দেওয়া হয়, সবচেয়ে বড় কথা যে প্রযুক্তি হোক আর আপনার যে স্কিল ডেভেলপমেন্ট হোক, সেখানে করার জন্য আগে আবার অ্যাসেসমেন্ট করতে হবে যে আপনার কি স্কিল দরকার। বিভিন্ন ইন্ডাস্ট্রি যে আছে, সেই ইন্ডাস্ট্রিগুলোর আপনি ওখান থেকে মালিক থেকেই জানতে পারবেন, তার সঙ্গে কথা বললে স্কিল ডেভেলপমেন্ট অথরিটি, সরকারের যে কোনো অথরিটি, যে আপনার কি স্কিল প্রয়োজন আছে। এই আপনি অ্যাসেসমেন্টটা যদি না করেন, আপনি কি জেনারেট করবেন? আপনি ওই যে কিছু ম্যাসন বা ওই কি জানি বলে স্যানিটারি মিস্ত্রি তৈরি করা তো স্কিল ডেভেলপমেন্ট না। এটা শুধু বাংলাদেশ না, আপনি বাইরে যে ম্যান পাওয়ার পাঠাবেন, আমাদের সব আনস্কিল্ড লেবার, যাদের যেখানে তার পাওয়ার কথা ডেইলি $100, সে পাচ্ছে $10, কারণ বিকজ তার তো স্কিল না। এখন বাইরের মার্কেট, লোকাল মার্কেট, দুটারই নিড বেসড স্কিল ডেভেলপমেন্ট দরকার। এবং টেকনোলজি একটা মেজর পার্ট এখানে। আপনি একটা টেকনিক্যাল ম্যান পাওয়ার যদি ডেভেলপ করাতে চান, সেরকম ইনস্টিটিউট প্রাইভেট, আমাদের তো কিন্তু ব্যাঙের ছাতার মতো বহু টেকনিক্যাল ইনস্টিটিউট হয়েছে, সেখানে কিছু ভার্চুয়ালি কিছুই শিক্ষা দেওয়া হয় না। মানে একটা ফাঁকি দেওয়ার একটা প্রবণতা, সেখান থেকে যারা যায় তারাও কোনোভাবে এইভাবে টেকনিক্যাল ম্যান পাওয়ার হয় না, আর দেশেরও কোনো উন্নতি বলে মনে হয় না। এখন আমাদের ওই যে নিড বেসড একটা অ্যাসেসমেন্ট দরকার, টেকনোলজিক্যাল আমাদের কি ম্যান পাওয়ার, সেইটার উপরে ভিত্তি করে ইনস্টিটিউটগুলোকে সেই রকম কারিকুলাম দেওয়া।
আমাদের তো এখন এডুকেশন সিস্টেমটাই হলো আপনার গিয়ে জেনারেল এডুকেশন। এখানে লক্ষ লক্ষ আমরা গ্রাজুয়েট বের করছি, তারা কেউ আমি একটা অভিজ্ঞতা বলি। আমি এই রিসেন্টলি ওই মিডিয়া রিফর্ম কমিশনে আমি মেম্বার ছিলাম। আমি ইয়েতে গিয়েছি রাজশাহীতে, সেখানে সার্কিট হাউসে একটা ছেলে দেখলাম, সে মাস্টার্স ইন কেমিস্ট্রি, ইজ ওয়ার্কিং এজ এ বয়। এখন এই জেনারেল এডুকেশন দিয়ে মানে আপনি শত শত বা হাজার হাজার গ্রাজুয়েট বের করছেন বছরের বছর, তার হয়তো সামান্য অংশ চাকরি পাচ্ছে, আর বাকিটা বেকার, এবং যে পেশা যাওয়ার কথা না সেই সমস্ত পেশায় সেই নিয়োজিত। এইটা যদি আপনি একটা হইলো নিড বেসড আপনার এডুকেশন সিস্টেম তৈরি করা, একটা হ্যাঁ কেউ জেনারেল এডুকেশনের দরকার আছে, সেগুলো সেইভাবে করেন। একটু টেকনিক্যাল ম্যান পাওয়ার আপনার এই যে উনি বললেন যে আমাদের যে আইটিতে আমাদের আরও ডেভেলপ করা দরকার, আমরা পিছিয়ে যাচ্ছি। এবং ইটস ট্রু, এআই যখন তো ক্রিপিং আপ, ধীরে ধীরে এআই টেক ওভার করবে, অনেক টেকনোলজি এখন অবসলিট হয়ে যাবে। তো তখন আমরা এখন কিন্তু ওগুলোই তৈরি করছি, যেটা 5 বছর পর এটা অবসলিট হবে। আমাদের মানে ফরওয়ার্ড লুকিং একটা চিন্তা করে সেখানে ট্রেনিং প্রোগ্রাম বা এডুকেশন স্কিল প্রোগ্রাম সব কিছু তৈরি করা, যেখানে আপনার টেকনোলজিক্যালি এবং যে একটার পর একটা আপনার অ্যাডভান্সমেন্ট হয় এরকম দিকে যাওয়া। আমার মনে হয় না সেখানে এই যে আমাদের তো ধরেন অনেকগুলো কমিশন হলো, শিক্ষার তো কোনো কমিশন হয়নি, তাই না? যেটা জরুরি ছিল, সবচেয়ে জরুরি ছিল স্বাস্থ্য। মানুষের এই যে কয়েকদিন আগে আপনার ইয়েতে বরিশালে রাস্তাঘাট দখল করে বসলো না ছেলেরা, যে তাদের ওই যে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে চিকিৎসা পায় না, জিনিসের দাম বেশি ইত্যাদি, কোনো সার্ভিসই নেই। সরকারি সমস্ত মেডিকেল হসপিটাল ঢাকার বাইরে বিশেষ করে ওগুলোতে কোনো সেবাই নেই, পাবলিক হেলথ ফেসিলিটির সেবা নেই। কিন্তু দেখেন আপনি একটা কমিশন সেখানে কিন্তু গঠন করা হয় না, অন্যান্য জায়গায় কমিশন, আর যে সমস্ত কমিশন তার তো কোনো কাজ হয় নাই। শুধু সেগুলো বলেও লাভ নেই, এই কমিশনও তাই হতো। শামসুল হক জাহিদ, ধন্যবাদ আপনাকে। এবার আমি আবারও আসতে চাই ফজলে শামীম হাসান আপনার কাছে। আমি আপনার কাছে জানতে চাই আগামী 5 বছরে বাংলাদেশের ব্যবসা বিনিয়োগের দিক কিভাবে বদলাতে পারে, কি মনে করছেন আপনি? এটা অনেকাংশে নির্ভর করবে যে আগামীতে যে সরকার ক্ষমতায় আসবেন, যারাই আসেন, তাদের এর প্রতি আসলে আগ্রহটা কতটুকু থাকবে। বাট আমি আশা করি যে এটা অনেক ভালো একটা চেঞ্জ হবে, এবং যারাই আসেন না কেন তারা অতীত থেকে শিক্ষা নিয়ে নিঃসন্দেহে ফরওয়ার্ড লুকিং, যেটা জাহিদ ভাই বললেন যে ফরওয়ার্ড লুকিং একটা ইয়ে করবেন, অ্যাকশন প্ল্যান তৈরি করবেন। এবং আমি মনে করি যে আগামীতে আমাদের এই ব্যবসার পুরোটাই একটি টেকনোলজি বেসড একটা প্ল্যাটফর্ম গড়ে উঠবে। এটা আপনি যদি আমি গার্মেন্টসেরও বিজনেস করি, আমি লেদারের বিজনেস করি, আমি যাই করি না কেন, এটা মেইনলি টেকনোলজি বেসড হবে, এবং এখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের একটি বড় ভূমিকা থাকতে হবে। না হলে আমরা অন্য দেশ থেকে পিছিয়ে যাব, এবং আমি মনে করি এটাই হবে। এবং আমরা আগামী 5 বছরে বিশ্বের শিল্প মানে সাপ্লাই চেইনে একটা আমাদের যে অবস্থান, সেটা আমরা আসলে আরো দৃঢ়তর করব। আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি, এবং এটা হবে। এখন তো গার্মেন্টসে যদি আপনি গ্লোবাল সাপ্লাই চেইন ধরেন, বাংলাদেশ কিন্তু একটা অবস্থান ধরে রাখছে। বাংলাদেশ কিন্তু শুধুমাত্র যে আমরা যে পিছিয়ে আছি বা আমরা যে একটা ব্যাক ফুটে আছি তা না, আমরা যদি সাপ্লাই না করি তাহলেও কিন্তু দুনিয়াতে গার্মেন্টস শিল্পের সাপ্লাই চেইন কিন্তু বিপদে পড়ে যাবে। এটাও কিন্তু আমাদের একটা স্ট্রেংথ, যে আমাদের কাছ থেকে সাপ্লাই নিতেই হবে এই মুহূর্তে, অল্টারনেট গড়ে উঠে নাই। আমি মনে করি এর সাথে সাথে আরো বেশ কয়েকটা ইন্ডাস্ট্রিতেও আমরা আমাদের এরকম একটা ফুটপ্রিন্ট রাখতে পারবো ইনশাল্লাহ। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে আলোচনায় যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আলোচনা এই পর্যন্তই। পরবর্তী আয়োজন দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেশ টিভির সঙ্গেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।